আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তদন্ত প্রতিবেদন জমা দেবেন আগামীকাল 7 সেপ্টেম্বর। এই প্রতিবেদনটি হবে 12 দফা সুপারিশ সম্বলিত 80 পৃষ্ঠার। ইতিমধ্যে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে কমিটির সদস্যরা। এ নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলার প্রতিনিধি এসতে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 31 জুলাই কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গত 2 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলীকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর পরদিনই তদন্ত কমিটি 4 সদস্য বিশিষ্ট করে পুনর্গঠন করা হয়। এতে কমিটির প্রধান করা হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে, আর সদস্য করা হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন এবং সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদকে। এ সময় কমিটিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সরকার 7 কর্মদিবস সময় নির্ধারণ করে দেয়া হলেও এ নিয়ে 3 দফায় সময় বাড়ানো হয়। কিন্তু এর মধ্যে বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে আরও 7 দিনের সময় চায় এবং তা বাড়ানো হয়। গত 2 সেপ্টেম্বর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল। এর মধ্য দিয়ে 4 দফা সময় নিয়ে অবশেষে 35 দিনের মাথায় শেষ হলো তদন্ত প্রতিবেদন। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের তদন্ত কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছি। এই মিটিং এর মাধ্যমে আমরা স্বাক্ষর করেছি আমাদের তদন্ত প্রতিবেদনে এবং আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করেছে যে আমরা যাতে সশরীরে হাজির হয়ে মন্ত্রণালয়ে এই রিপোর্টটি হস্তান্তর করি। আমরা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী পরশুদিন অর্থাৎ 7 তারিখ, যেদিন আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা উপস্থিত হয়ে ইনশাল্লাহ মন্ত্রণালয়ে আমাদের এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করব। প্রতিবেদন শেষে তদন্ত কমিটি এই প্রধান বলেন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় সবার বিবেককে ব্যতীত করছে। আইনের রক্ষক হয়ে ভক্ষকে পরিণত না হওয়ার পাশাপাশি সরকারি অস্ত্র যেন মানব থেকে দানবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানালেন তদন্ত কমিটির এই সদস্য। আমি শুধু এটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, পেশাদারিত্ব, চেইন অফ কমান্ড মেনে আমাদের চলা উচিত। আইনের রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। আমাদের হাতে অস্ত্র দিয়ে যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছে আমরা তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই অস্ত্র যেন আমাদের মানব থেকে দানবে পরিণত না করে। ঘটনার পর তদন্ত কমিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ শেষ করেছেন বলে জানালেন তদন্ত কমিটির এই সদস্য। এই ঘটনার পরে আমরা এই তদন্ত কমিটি কাজ করছিলাম এবং আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে আমাদের তদন্ত শেষ করলাম। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আমরা এই 4 জন গিয়ে এখানে আমরা দাখিল করব এটাই, এবং আপনারা সহযোগিতা করেছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের থলের বিড়াল, উন্মোচিত হবে ঘটনার আসল রহস্য, শাস্তি পাবে ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীরা, এমনটির প্রত্যাশা সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জীবিত রয়েছেন 13 জন, তবে তাদের সবারই পুড়ে গেছে শ্বাসনালী, পুড়ে গেছে শরীরের 50 থেকে 70-80 ভাগ, ফলে কেউই আশঙ্কামুক্ত নয়। জীবিতদের সারিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জের মসজিদের ভিতরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অবহেলাজনিত কারণ উল্লেখ করেছেন তিনি। এছাড়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলাজনিত কারণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিক। অবহেলার কারণেই ঘটনা ঘটেছে, তো সেই বিষয়টিকে সামনে রেখে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তো এই ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছেন। তো সেই তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার পর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জন মৃত্যুবরণ করেছে। এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এখানে গ্যাস লাইন আসলো কিভাবে, এটা প্রথম বিষয়। এবং এই গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ হলো কিভাবে, যদি তাই হয়ে থাকে, যদি থাকে এটা অবৈধ। এবং যারা নির্মাণ করেছেন তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা এখানে অবৈধভাবে কানেকশন নিয়েছেন তাদেরও শাস্তি হওয়া দরকার। এবং আমার বিভাগ যদি যে কোনো অফিসার এটা যদি গাফলতির কারণে হয় তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান মতবিনিময় করেছেন। রোববার বিকেলে ইউএনও জিয়াউল হক মীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, পৌর মেয়র আব্দুল কাদের মির্জা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূর করে সবাইকে স্বাবলম্বী করতে চান। শনিবার ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের কই, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্মপ্লাজম মৎস্য অধিদপ্তরের নিকট হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। গবেষণালব্ধ যে সকল অর্জনটা, সে অর্জনটা আমরা বাংলাদেশের একেবারে সর্ব অঞ্চলে ছড়িয়ে দিতে চাই, যে শুধু ময়মনসিংহে না, বাংলাদেশের সকল জেলায় যেন এটা উৎপাদন বাড়াতে পারি আমরা, সেটার মধ্যে। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর অধিকাংশ এখন খানাখন্দে ভরা। নগর উন্নয়নে গ্যাস, ওয়াসা ও টিএনডির খোঁড়াখুড়িতে নগরবাসীর চলাচলের সৃষ্টি হচ্ছে সীমাহীন দুর্ভোগের। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য মতে খুলনা সিটি কর্পোরেশনের ১,২১৫টি সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৬৪০ কিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক রয়েছে ২৫০ শতাধিক, যার দৈর্ঘ্য ২০০ কিলোমিটারের মতো। নগরীর উন্নয়নে সুন্দরবন গ্যাস কোম্পানি, খুলনা ওয়াসা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কাজ করছে। ৩টি প্রতিষ্ঠানের সংযোগ আন্ডারলাইন পাইপ বসাতে খোঁড়াখুড়ি বর্ষা মৌসুমে রাস্তাগুলো এখন চলাচলের অযোগ্য প্রায়। পথচারী এমনকি যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে বলে জানান নগরবাসী। দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে আপনারা জানেন যে ওয়াসা অনেক খোঁড়াখুড়ি করছে, ওয়াসার লাইন গেছে, ওয়াসার পানি কয়েক জায়গায় লিকেজ। সিটি কর্পোরেশনের লোকজনের বললেও কোনো কাজই করতেছে না। আমরা ঠিকমতো মসজিদে যেতে পারি না, ঠিকমতো নামাজ পড়তে পারি না। রাস্তা ভাঙা চুড়ো, গাড়ি চালানো খুব কষ্ট, যাত্রীর সমস্যা, গাড়ি ভাঙিয়ে চুড়ে পড়ে থাকছে। কোনো রকম কোনো একটা ভ্যান গাড়ি বলতো, রিক্সা বলতো ঢোকার কোনো কায়দা নাই, তারে মানে গাড়ি করে নিয়ে তারপরে এই ভিতর দিকে বাইরে লাগে। বর্ষা মৌসুম শেষ হলেই সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সড়কগুলি মেরামতের ব্যবস্থা নেবে বলে জানালেন ওয়াসার প্রকৌশলী এমডি কামাল উদ্দিন। অ্যাকচুয়ালি পাইপের কোনো কাজ বাকি নেই, আমাদের যে রাস্তাটুক মেরামত করতে হবে এইটুক এই বর্ষায় করা যাবে না। বর্ষার পরে মেয়র সাহেবের সাথে হয় আমরা করব, না হয় মেয়র সাহেবকে টাকাটা দিয়ে দেবো। বর্ষা মৌসুম শেষ হলে দ্রুত এই সড়কগুলো সংস্কার করা হবে বলে জানালেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। বর্ষার মৌসুমের কারণে আমরা পিছিয়ে গেছি, করোনার কারণে গেছি। তারা বিটিসিএল এর কাজ শেষ, গ্যাস লাইনের কাজ শেষ, ওয়াসার কাজও প্রায় শেষ। এখন মেয়র মহোদয়ের সাথে যে লাস্ট যে মিটিংটা, এটা বর্ষার ভিতরে মেয়র মহোদয় বলছে যে বর্ষাটা যাক। তবে আমি শিওর যে ৬ মাসের ভিতরে, বর্ষা গেলে ৬ মাসের ভিতরে কাজগুলো আমাদের মেইন রোডে যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। এসব সড়ক সংস্কারের মাধ্যমে নগরবাসীর জনদুর্ভোগ লাঘবে কাজ করবে খুলনা সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মুন্সিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি 9mm পিস্তল, 3টি খালি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 3 রাউন্ড শটগানের কার্তুজ সহ উদ্ধার করা হয়েছে 545 পিস ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 10:30টার দিকে জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক 4টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় 4 জনকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। মাদক ব্যবসায় বাধা দেয় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হলো এক স্কুল শিক্ষককে, এমন অভিযোগ গাজীপুরের শ্রীপুরের এলাকাবাসীর। শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর সকালে উপজেলার বারোতোপা এলাকার লবলঙ্গ খালের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল হোসেন স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।